আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, এই নমুনা প্রশ্নপত্র হচ্ছে এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমাদের এই বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধানটা আমরা করে দিচ্ছি। আমরা আজকে তৃতীয় পর্ব দেখব। তৃতীয় পর্বে আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখব। এর আগে প্রথম পর্বে আমরা এখানে যে 15টা বহু নির্বাচনী প্রশ্ন ছিল তার সমাধানগুলো দেখেছিলাম, এবং দ্বিতীয় পর্বে অর্থাৎ গত পর্বে এক কথায় উত্তর দাও এরকম 10টা প্রশ্ন ছিল, প্রত্যেকটা হচ্ছে 1 করে 10 নাম্বার, এগুলো সমাধান দেখেছি। প্রতিটা অঙ্ক এখানে বিস্তারিত আকারে তোমাদের সামনে উপস্থাপন করেছি, যাতে তোমরা বুঝতে পারো যে ধরনের প্রশ্ন আসলে পরীক্ষায় কীভাবে অ্যান্সারগুলো করতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আমাদের আজকে আলোচনার বিষয় খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও এরকম মোট 13টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা হচ্ছে 2 করে 26 নাম্বার। ঠিক আছে, আজকে আমরা তৃতীয় পর্বে এগুলোর সমাধান দেখব। তো এরকম হচ্ছে তোমাদের যে 13টা প্রশ্ন থাকবে, 13টা থেকে 13টা অ্যান্সার করতে হবে, কোনো বেশি প্রশ্ন দেওয়া থাকবে না। তো প্রথমে তোমাদের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। ক, একটি স্কুলে 350 জন ছাত্র এবং 300 জন ছাত্রী আছে। ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা কত ভাগ? খ, 8 জন লোক 30 দিন একটি কাজ সম্পন্ন করতে পারে। 12 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে? গ, সানির উচ্চতা 50 ইঞ্চি, অনিকের উচ্চতা 120 সেন্টিমিটার, কার উচ্চতা বেশি? ঘ, স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফে হাসান ও কিরণের অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে 4.5 মিটার ও 449 সেন্টিমিটার। এই দুজনের মধ্যে কে জয়ী হবে? উম, একটি খাতার মূল্য X টাকা ও একটি কলমের মূল্য Y টাকা হলে 4টি খাতা ও 6টি কলমের মোট মূল্যকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। চ, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1। পিতার বয়স 40 বছর হলে পুত্রের বয়স কত? ছ, দুইটি ক্রমিক সংখ্যার পূর্ণ সংখ্যার যোগফল 45, ছোট সংখ্যাটি y হলে প্রদত্ত তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। জ নম্বরে আছে একটি সংখ্যা x, সংখ্যাটি দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল সংখ্যাটি 3 গুণ হয়। সমস্যাটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করে সংখ্যাটি নির্ণয় করো। ঝ, দুটি ঘনকাকৃতি বাক্সের মধ্যে ছোট বাক্সটির উচ্চতা 2 একক আর বড় বাক্সটির উচ্চতা 6 একক। বড় বাক্সটিতে কতটি ছোট বাক্স রাখা যাবে? ইও, চিত্রে প্রদর্শিত আয়তাকৃতি বোর্ডটির পরিসীমা নির্ণয় করো। তো এখানে প্রস্থ দেওয়া আছে 3 মিটার, দৈর্ঘ্য দেওয়া আছে x+5 মিটার। এটা হচ্ছে একটা আয়তাকৃতির বোর্ড। ট নম্বর আছে নিচে চিত্রটি লক্ষ্য করো। চিত্রে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ডি বিসি বাহুর মধ্যবিন্দু, বিডি সমান 6 একক এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 48 বর্গ একক হলে এডি লম্বের দৈর্ঘ্য কত হবে? ঠ নম্বরে আছে 60 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। এবং ড নম্বরে আছে একটি টি20 ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের ওভার প্রতি সংগৃহীত রান নিচের সারণীতে দেওয়া হলো। প্রথম ওভারে রান হচ্ছে 6, দ্বিতীয় ওভারে 12, তৃতীয় ওভারে 10, চতুর্থ ওভারে 3, পঞ্চম ওভারে 7 আর ষষ্ঠ ওভারে 15 রান। উপাত্তগুলোর সাহায্যে একটি রেখাচিত্র অঙ্কন করো। তো চলো শিক্ষার্থীরা, আমরা এখন এই 13টা প্রশ্নের সমাধান করে ফেলি। খ বিভাগ, নিজের প্রশ্নগুলো উত্তর দাও। সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে ক নম্বরে, একটি স্কুলে 350 জন ছাত্র আর 300 জন ছাত্রী আছে। ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত ভাগ? দেখো, দেওয়া আছে যে একটি স্কুলে 350 জন ছাত্র এবং 300 জন ছাত্রী আছে, সুতরাং ওই স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? 350 যোগ হচ্ছে 300, তার মানে 650 জন। অর্থাৎ ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর শতকরা, ছাত্রী যেহেতু 300 জন ছিল, তাহলে ছাত্রীর সংখ্যা ভাগ হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা গুণ শতকরা নিতে বলা হয়েছে, যেন 100% দ্বারা গুণ করেছি। এখানে দেখো 50 দ্বারা কাটাকাটি যায়, 50 দ্বারা কাটা থাকে 6, 50 দ্বারা কাটা থাকে 13, তাহলে আমরা কত পাচ্ছি? 6/13 ইন্টু 100%। ক্যালকুলেটারের মানগুলো বসালে অ্যান্সার আসছে কত? 46.15। আরও কয়েক ঘর আসে, তো আমরা যেহেতু 46.15% নিয়েছি, এখানে প্রায় দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। খ নাম্বার দেখো, 8 জন লোক 30 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। 12 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে? 8 জন লোক কাজটি সম্পন্ন করে 30 দিনে। একজন লোক কাজটি সম্পন্ন করে, অবশ্যই তার বেশি সময় লাগবে, তার মানে 30 পূরণ 8 দিনে। আর 12 জন লোক এই কাজটি সম্পন্ন করে 30 পূরণ 8 ভাগ হচ্ছে 12 দিনে। জিনিসটা হচ্ছে এরকম, 30 গুণ 8 ভাগ হচ্ছে 12। যদি আমরা কাটাকাটি করি, দেখো কাটাকাটি করলে কত থাকে? 6 দ্বারা কাটলে থাকে 2, 6 দ্বারা কাটলে থাকে 5, আবার 2 দ্বারা কাটলে থাকে 4, 2 দ্বারা কাটলে থাকে 1, তাহলে 4 20। আমাদের উত্তর কত হচ্ছে? 20 দিনে। ক্লিয়ার? তারপর গ নাম্বার প্রশ্ন, সানির উচ্চতা 50 ইঞ্চি এবং অনিকের উচ্চতা 120 সেন্টিমিটার, কার উচ্চতা বেশি? তুমি চাইলে দুজনের উচ্চতা কি হচ্ছে ইঞ্চিতে নিতে পারো, বা তুমি চাইলে দুজনের উচ্চতা কি সেন্টিমিটারে নিয়ে পার্থক্য নিরূপণ করতে পারো। তো আমরা হচ্ছে এখানে ইঞ্চি থেকে সেন্টিমিটারে নিয়ে কাজ করব। তাহলে দেখো দেওয়া আছে সানির উচ্চতা হচ্ছে 50 ইঞ্চি আর অনিকের উচ্চতা 120 সেন্টিমিটার। তাহলে আমরা জানি কি 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার।
তাহলে সানির উচ্চতা যেহেতু 50 ইঞ্চি ছিল, 50 ইঞ্চিকে সেন্টিমিটার নিলে কত হবে? 50 গুণ 2.54 সেন্টিমিটার। তার মানে হচ্ছে কত? 127 সেন্টিমিটার, যেটা হচ্ছে 120 সেন্টিমিটার থেকে বড়। অনেকে ছিল 120, আর সানির বের হলো কত? 127 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সানিরটাই অবশ্যই বেশি। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং সানির উচ্চতা বেশি। ঘ নাম্বার প্রশ্ন, স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফে হাসান ও কিরণের অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে 4.5 মিটার ও 449 সেন্টিমিটার। দুজনের মধ্যে কে জয়ী হবে? তুমি চাইলে দুজনের দূরত্বকে মিটারে নিতে পারো বা দুজনের দূরত্বকে সেন্টিমিটারে নিতে পারো, তোমার যেটা খুশি। দেওয়া আছে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফে হাসান ও কিরণের অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে 4.5 মিটার, যেটা হচ্ছে হাসানের, আর কিরণের কত? 449 সেন্টিমিটার। তো আমরা জানি 1 মিটার সমান লেখা যায় কত? 100 সেন্টিমিটার। তাহলে কিরণের অতিক্রান্ত দূরত্ব কত হবে? 449 সেন্টিমিটার। তার মানে যদি আমরা সেন্টিমিটার থেকে মিটারই নিই, 1 মিটার 100 সেন্টিমিটার হলে 1 সেন্টিমিটার সমান আমরা কত মিটার বলতে পারি? 1 সেন্টিমিটার সমান হচ্ছে 1/100 মিটার। ঠিক আছে, তাহলে 449 সেন্টিমিটার মানে কত? 449/100 মিটার। 449কে 100 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 4.49 মিটার। এটা বের হলো কার? কিরণের। 4.49 কিরণের বের হয়েছে। আর হাসানের ছিল কত? 4.5। বুঝতেই পারছো হাসানের হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বেশি। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি? অন্যদিকে হাসান 4.5 মিটার দূরত্ব অতিক্রম করে, এখানে 4.5 4.49 থেকে বড় বলে হাসান দীর্ঘলাফ প্রতিযোগিতায় জয়ী হবে। উম নম্বরে আছে একটি খাতার মূল্য X টাকা ও একটি কলমের মূল্য Y টাকা হলে 4টি খাতা ও 6টি কলমের মোট মূল্যকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। একটি খাতার মূল্য X টাকা হলে 4টি খাতা ছিল আমাদের, 4টি খাতার মূল্য কত হবে? 4x টাকা। আবার একটি কলমের মূল্য Y টাকা হলে আমাদের কোশ্চেনে বলা ছিল 6টি কলম, তো 6টি কলমের মূল্য কত হবে? 6y টাকা। আর দুটো যোগফল, সুতরাং 4টি খাতা এবং 6টি কলমের মোট মূল্য হচ্ছে কত? 4x + 6y টাকা। ঠিক আছে, 4টি খাতা আর 6টি কলমের দাম যোগ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। এটাই হচ্ছে অ্যান্সার। তারপর 6 নম্বরে আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1। পিতার বয়স 40 বছর হলে পুত্রের বয়স কত? দেখো দেওয়া আছে পিতার বয়স অনুপাত পুত্রের বয়স সমান 4:1, বা অনুপাত মানে কি? ভাগ। তাহলে আমরা লিখতে পারি বা পিতার বয়স ভাগ পুত্রের বয়স সমান হচ্ছে 4/1। বা দেখো পুত্রের বয়স ভাগ পিতার বয়স, আমরা পুরোটা কি হচ্ছে উল্টিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো পুত্রের বয়স ভাগ পিতার বয়স সমান কি লিখতে পারি? 1/4। বা পুত্রের বয়স সমান কি লেখা যায়? দেখো আমি এখানে শর্টকাট তোমাদের বোঝাই। পুত্রের বয়স ভাগ ছিল কি পিতার বয়স সমান ছিল কি 1/4। এখন আমরা রাখছি বাম দিকে শুধু পুত্রের বয়স, পিতার বয়স ছিল ভাগ আকারে, ডান পাশে গেলে কী হবে? সেটা গুণ আকারে হয়ে যাবে। ঠিক আছে, যখন তুমি পিতার বয়স ডান পাশে নিয়ে যাবো সেটা গুণ আকারে হয়ে যাবে, এদিকে আর পিতার বয়স থাকছে না। তাহলে পুত্রের বয়স সমান আমরা কী পাচ্ছি? 1/4 ইন্টু পিতার বয়স, তার মানে হচ্ছে পিতার বয়স ভাগ 4, এই যেটা পেয়েছি। বা পুত্রের বয়স সমান কত? পিতার বয়স যদি আমরা বসিয়ে দিই, পিতার বয়স ছিল কোয়েশ্চেনে বলে দেওয়া আছে 40 বছর, তার মানে 40/4। 40কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 4 × 10 = 40, তার মানে 10 বছর। পুত্রের বয়স যদি 10 বছর হয় আমরা বলতে পারি, অর্থাৎ পিতার বয়স 40 বছর হলে পুত্রের বয়স হবে 10 বছর। এটাই আমাদের অ্যান্সার। 6 নম্বরে আছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল 45। ছোট সংখ্যাটি y হলে প্রদত্ত তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। খুবই সহজ একটা অঙ্ক। দেখো দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা, একটি y হলে অন্যটি হবে y + 1। ধরো একটা যদি 7 হয়, পরেরটা কত হবে? 8। একটা সংখ্যা মনে করো 12, পরেরটা কত হবে? 13। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা বলা হয়েছে, জোর বিজোড় কিছু বলা হয়নি। তাহলে একটা y হলে অন্যটা হচ্ছে y + 1। তাহলে আমাদের প্রদত্ত তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে যে দুটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 45। তার মানে ছোট সংখ্যাটা হচ্ছে y আর বড় সংখ্যাটা হচ্ছে y + 1। তাহলে আমরা কি বলতে পারি? y + 1 দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল সমান কত? 45। y আর y যোগ করলে কত হচ্ছে? 2y + 1 সমান 45। বা 2y সমান কী লেখা যায়? এটাকে আরেকটু ছোটো আকারে করা যায়। দেখো এভাবে তুমি চাইলে করতে পারো। বা 2y সমান হচ্ছে 45 মাইনাস হচ্ছে 1, বা 2y সমান হচ্ছে 44। বা এখান থেকে y এর মান আমরা বের করতে পারি। y এর মান হচ্ছে কত? 44 ভাগ হচ্ছে 2, তার মানে 22। ঠিক আছে, y সমান 22। যেহেতু সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে, তাহলে আমরা এই পর্যন্তই রাখতে পারি, আমাদের বেশি করার দরকার নেই। তোমাদের হচ্ছে এখানে এগুলো বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এটা করা লাগবে না, এখান থেকে যে y এর মান বের করা যাবে সেটা তোমাদের হচ্ছে দেখিয়ে দিলাম। এরপর দেখো জ নাম্বারে কী আছে? একটি সংখ্যা হচ্ছে x এবং সংখ্যাটি দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল সংখ্যাটি 3 গুণ হবে। বুঝতে পেরেছো কথা? তাহলে একটা সংখ্যা যদি x হয়, সংখ্যাটি দ্বিগুণ করব, তার সাথে 5 যোগ করব, করলে আমরা কী পাবো? ওই সংখ্যাটির 3 গুণ হবে, যে যোগফলটা পাবো সেটা। তাহলে সমস্যাটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করে সংখ্যাটি নির্ণয় করো। দেওয়া আছে একটি সংখ্যা হচ্ছে x, তাহলে সংখ্যাটির দ্বিগুণ কত হবে? তথা 2x, তার সাথে 5 যোগ করলে যোগফল কত হচ্ছে? 2x + 5।
এবং সেটা সংখ্যাটি 3 গুণ তথা 3x হবে। তার মানে 3 গুণ মানে কত 3x। তাহলে আমরা কী বলতে পারি? সুতরাং এক চলক বিশিষ্ট সমীকরণ হবে 2x + 5 সংখ্যাটির দ্বিগুণের সাথে 5 যোগ করে সেটা 3 গুণের সমান হয়েছে, তার মানে 2x + 5 সমান হচ্ছে 3x। বা যদি আর বাম পাশ ডান পাশে নিয়ে যাই, ডান পাশ বাম পাশে নিয়ে আসি, তাহলে আমরা কী পাচ্ছি? 3x সমান 2x + 5 বা xগুলো এক পাশে রাখি 3x, এই 2x বাম পাশে আসলে কী হবে? মাইনাস হয়ে যাবে, 3x - 2x সমান 5 বা 3টা x থেকে 2টা x বিয়োগ করলে কত থাকে? একটা x বা x সমান হচ্ছে 5। এটাই আমাদের অ্যান্সার, অর্থাৎ নির্ণয় সংখ্যাটি হচ্ছে 5। এরপরে প্রশ্ন দেখো, 6 নম্বরে আছে দুইটি ঘনক আকৃতি বাক্সের মধ্যে ছোট বাক্সটির উচ্চতা হচ্ছে 2 একক এবং বড় বাক্সটির উচ্চতা হচ্ছে 6 একক। বড় বাক্সটিতে কতটি ছোট বাক্স রাখা যাবে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঘনকাকৃতির ছোট বাক্সটির উচ্চতা 2 একক হলে এর আয়তন কত হবে? 2 কিউব ঘন একক। কারণ আমরা জানি ঘনকের যে ধার থাকে সেই ধারের কিউব করলে হচ্ছে আমরা তার আয়তন পেয়ে যাই। তাহলে এখানে ধারের দৈর্ঘ্য হচ্ছে উচ্চতা হচ্ছে 2, তাহলে আয়তন হচ্ছে 2 কিউব। মানে 2 কিউব মানে কত? 2 × 2 × 2, তাই 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 ঘন একক। আবার বড় বাক্সটির উচ্চতা 6 একক হলে এর আয়তন কত হবে? 6 কিউব ঘন একক। 6 কিউব মানে হচ্ছে 6 গুণ 6 গুণ 6, 6 6 36, 36 আর 6 গুণ করলে হচ্ছে 216, তার মানে 216 ঘন একক। ঠিক আছে, তাহলে বড় বাক্স হচ্ছে 216 আর ছোট বাক্স হচ্ছে 8। বড়টা দ্বারা ছোটোটাকে ভাগ করলে আমাদের বাক্সের সংখ্যা বের হয়ে যাবে। সুতরাং বড় বাক্সটিতে ছোট বাক্স রাখা যাবে কতটি? 216 ভাগ 8টি, তার মানে 27টি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে ধরো আমাদের বড় বাক্সটা। এখানে ছোটো ছোটো বাক্স থাকবে, এই ছোটো ছোটো বাক্স কয়টা থাকবে? 27টা থাকবে। এরপর দেখো ইউ নাম্বারে আছে চিত্রে প্রদর্শিত আয়তাকৃতি বোর্ডটির পরিসীমা নির্ণয় করো। তো এই হচ্ছে চিত্র। এখানে দেখতেই পাচ্ছ যে 3 মিটার প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে x + 5 মিটার। এটা একটা আয়তাকৃতি বোর্ড। পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কী করতে হবে? দৈর্ঘ্য দুই পাশেই রয়েছে, তাহলে দুই পাশেই যোগ করতে হবে। প্রস্থ দুই পাশে আছে, দুই পাশেই যোগ করতে হবে। এই সবগুলো যোগ করলে আমরা হচ্ছে পরিসীমা পেয়ে যাব। তো আমরা কী লিখতে পারি? দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2, কারণ দুই পাশেই রয়েছে, তাই দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে 2 দ্বারা গুণ করলে আমাদের পরিসীমা বের হয়ে যাবে। চিত্রে আয়তাকার বোর্ডটির দৈর্ঘ্য হচ্ছে x + 5 মিটার এবং প্রস্থ হচ্ছে 3 মিটার। সুতরাং আয়তাকৃতি বোর্ডটির পরিসীমা কত হবে? যেটা বললাম, দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ করে যোগ করে সেটাকে 2 দ্বারা গুণ করব। কারণ দেখো এই যে দৈর্ঘ্য তুমি একটা নিলে, প্রস্থ একটা নিলে, এক পাশ হলো, আর দুই পাশ বাকি আছে না? তাহলে কত হচ্ছে? 2 × x + 5 + 3 মিটার বা 2 × x + 8 মিটার। 5 আর 3 যোগ করলে 8 হয়। বা দেখো আর যদি গুণ করি ব্র্যাকেটের সাথে ব্র্যাকেটের বাইরেরটা, 2 আর x গুণ করলে হচ্ছে 2x, 2 আর 8 গুণ করলে হচ্ছে 16, 2x + 16 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 10 নম্বরে আছে নিচে চিত্রটি লক্ষ্য করো। এই হচ্ছে আমাদের চিত্র। এটা ত্রিভুজ দেখতে পাচ্ছ তোমরা, ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এডি হচ্ছে বিসিকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে ডি হচ্ছে এখানে বিসি বাহুর মধ্যবিন্দু। বিডি সমান 6 একক দেওয়া আছে, এই যে এতটুকু মান দেওয়া আছে 6 একক। তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল 48 বর্গ একক বলা আছে। এই পুরো ত্রিভুজটা ক্ষেত্রফল 48 বর্গ একক। এবং এডি লম্বের দৈর্ঘ্য কত? এই যে লম্বের দৈর্ঘ্যটা আমাদের বের করতে বলা হয়েছে। ঠিক আছে, খুবই সহজে বের করতে পারবো। আচ্ছা একটা কথা, এটা যদি অর্ধেক হয়, এই বিসির অর্ধেক, এটা 6 হলে কত? এটাও 6, তাহলে পুরোটা কত? পুরোটা হচ্ছে 12। আসলে আমরা সমাধান দেখি। চিত্রানুযায়ী আমরা বলতে পারি বিডি সমান 6 একক হলে বিসি সমান কত? 2 × 6 একক, তার মানে 12 একক, যেটা মাত্র দেখালাম। যেহেতু ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। এখন ত্রিভুজটির ক্ষেত্রফল সমান আমরা কি জানি? হাফ × BC × AD সমান 48। কীভাবে লিখলাম? এই দেখো, হাফ ইন্টু, এটা যদি আমাদের ত্রিভুজটা হয়, বুঝো জিনিসটা, এখানে হচ্ছে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিসি। আর উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে এই এডি। সেটাই লিখেছি। চিত্রানুযায়ী হাফ ইন্টু BC × AD মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। কত দেওয়া ছিল? 48 দেওয়া ছিল আমাদের কোশ্চেনে। কোথায়? এই যে 48 দেওয়া। ঠিক আছে, তাহলে বা আমরা কী লিখতে পারি এখান থেকে? BC × AD সমান 48 × 2, কারণ এইভাবে ছিল না জিনিসটা, বুঝো যারা বুঝতেছো না। হাফ ইন্টু BC × AD সমান ছিল কত? 48। তাহলে এই 2 ডান পাশে গেলে কি হবে? ভাগ ছিল গুণ হয়ে যাবে, তার মানে 48 × 2 বা BC × AD সমান 48 × 2 বা বিসির মান বসিয়ে দিই। বিসির মান একটু আগে বের করেছি আমরা। বিসির মান হচ্ছে কত? 12 একক, তার মানে 12 ইন্টু হচ্ছে কত? AD সমান 96 বা AD সমান কত? 96/12, কারণ 12 ছিল গুণাকারে, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। বা 96কে 12 দ্বারা ভাগ করলে হচ্ছে 8, তাহলে আমাদের অ্যান্সার কত? এডির দৈর্ঘ্য হচ্ছে 8 একক। সুতরাং এডি লম্বের দৈর্ঘ্য 8 একক। 6 নম্বরের প্রশ্ন আছে 60 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তো 60 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29। 10টা হলো 31, 37, 41, 43, 47, 53,
59। তাহলে মোট কটা সংখ্যা আছে? 17টা সংখ্যা আছে। এখানে মোট উপাত্ত সংখ্যা হচ্ছে 17টি, যা একটা বেজোড় সংখ্যা। এখন মধ্যক তাহলে কত হবে? n+1/2 তম পদ, ঠিক আছে? n+1/2 তম পদ, এটা হচ্ছে আমাদের মধ্যক। তাহলে n এর মান হচ্ছে কত? এখানে 17। তাহলে আমরা যদি মান বসিয়ে দিই, 17 + 1 ভাগ হচ্ছে কত? 2 তম পদ। 17কে 1 দ্বারা যোগ করলে কত হচ্ছে? 18। 18 ভাগ 2, তার মানে 9 নাম্বার পদ যেটা, সেটাই অ্যান্সার। তাহলে আমরা যদি গণি একটু প্রথম থেকে, দেখো 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে 9 নাম্বার পদ। তাহলে অ্যান্সারটা 23 হওয়ার কথা, ঠিক আছে? দেখো তাহলে 18/2 তম পদ, তার মানে 9 তম পদ, আর 9 তম পদে রয়েছে 23। সুতরাং আমাদের নির্ণয় মধ্যক হচ্ছে কত? 23। সর্বশেষ প্রশ্ন যেটা রয়েছে ড নাম্বারে, একটি টি-20 ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের ওভার প্রতি সংগৃহীত রান নিচে সারণীতে দেওয়া হলো। যেমন এখানে দেখো, প্রথম ওভারে বাংলাদেশ দল নিয়েছিল 6 রান, দ্বিতীয় ওভারে 12 রান, তৃতীয় ওভারে 10 রান, চতুর্থ ওভারে 3 রান, পঞ্চম ওভারে 7 রান, ষষ্ঠ ওভারে 15 রান। মোট নিয়েছে কয় রান? 6 আর 12 18, 18 10 28, 28 আর 3 31, 31 7 38, 38 আর 15 হচ্ছে 43, ঠিক আছে? 43 রান বাংলাদেশ দল মোট নিতে পেরেছিল। 38 আর 15 হচ্ছে 43 না 53 রান বাংলাদেশ দল মোট নিতে পেরেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই উপাত্তগুলোর সাহায্যে একটি রেখাচিত্র অঙ্কন করব আমরা। দেখো আমাদের যে উপাত্তগুলো দেওয়া ছিল, এখানে আমরা স্কেল নিয়েছি কি? x অক্ষ বরাবর প্রতি 5 বর্গক্ষর সমান 1 একক। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 5 বর্গক্ষর সমান আমরা 1 একক করে নিয়েছি। আর y অক্ষ বরাবর প্রতি 2 বর্গক্ষর সমান 1 একক নিয়েছি। যেমন এই যে 1টা 2টা এরকম 2টা ঘর সমান 1 একক। ওকে, y অক্ষে নিয়েছি আমরা রানের গুলো y অক্ষে লিখবো, আর x অক্ষে নিয়েছি আমরা ওভারগুলো। তো 6টা ওভার ছিল, প্রথম ওভার, দ্বিতীয় ওভার, তৃতীয় ওভার, চতুর্থ ওভার, পঞ্চম ওভার, ষষ্ঠ ওভার। প্রথম ওভারে রান হয়েছিল কত? প্রথম ওভারে রান হয়েছিল 6 রান। তাহলে 6 ঘর আমরা যাব, কিন্তু প্রতি 2 বর্গঘর সমান 1 একক গিয়েছি, তাই আমরা 6 2 12 ঘর যাব। এই দেখো নিচ থেকে 12 ঘর হিসাব করবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 নম্বর ঘরে গিয়ে আমরা হচ্ছে এটাকে গোল করে দিলাম, ঠিক আছে? এভাবে দেখো দ্বিতীয় ওভারে রান হয়েছিল কত? 12 রান, তার মানে আমরা 24 নম্বর ঘরে যাব। 24 নম্বর ঘরে গেলে এখানে দেখো আমরা হচ্ছে এটাকে ভরাট করে দিলাম। তৃতীয় ওভারে রান হয়েছিল 10, চতুর্থ ওভারে 3, আমরা সেগুলো ভরাট করে দিচ্ছি। তো পঞ্চম ওভারে রান হয়েছে 7, ষষ্ঠ ওভারে 15। তো পঞ্চম ওভারে 7 মানে কত? আমরা 14 ঘর যাব, গেলাম 14 ঘর। ষষ্ঠ ওভারে 15 মানে 30 ঘর যাব, 5 ঘর 10 ঘর 15 ঘর 20 ঘর 25 ঘর 30 ঘর। এবার কাজ হচ্ছে খালি আমরা এগুলো যোগ করে দেবো, ঠিক আছে? সুন্দর করে যোগ করতে হবে, যোগ করতে পারলে আমাদের অ্যান্সার কিন্তু শেষ। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আর কি আজকের আলোচনা। সর্বশেষ প্রশ্ন ছিল এটা। আমরা আগামী পর্বে দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো রয়েছে 10টা থেকে 7টার উত্তর করতে হবে। তোমাদের 7টা প্রশ্নই দেওয়া আছে, পরীক্ষায় বেশি দেওয়া থাকবে। এই 7টা প্রশ্নের সমাধান আমরা করে দিব। একটা পর্ব না লাগলে হয়তো বা 2-3টা পর্ব লাগবে। তো আমরা 4 নম্বর পর্ব থেকে হচ্ছে এগুলো করা শুরু করব। শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে। পরবর্তী যে প্রশ্নগুলো বাকি রয়েছে এগুলো খুব শীঘ্রই চলে আসবে। পরবর্তীতে আমরা হচ্ছে সাজেশন ভিত্তিক কিছু ভিডিও দিব তোমাদের পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নেওয়ার জন্য। শিক্ষার্থীরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওতে আলোচনা করেছি ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।